নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের শহর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনাদের শোনাবো একটি কিশোর গল্প, অর্থাৎ ছোটবেলার স্মৃতি আমাদের সকলেরই মধুময়। আর ছোটবেলার স্মৃতি যখন ফিরে আসে আমাদের সকলের মনে, মন যেন অজান্তেই আনন্দে ভরে ওঠে। আর এই ছোটবেলাকার গল্পগুলো বড় বয়সে কিন্তু সমানভাবে এনজয় করা যায়। তো আজকেই সেরকমই একটি গল্প আপনাদের শোনাবো। আর এই গল্পটি লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাহলে আজকে যে গল্পটি শোনাতে চলেছি সেটি হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ইদারায় গণ্ডগোল। তাহলে শুরু করছি গল্প ইদারায় গণ্ডগোল। গাঁয়ে একটা মাত্র ভালো জলের ইদারা। জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ। আর সেই জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল। সে জল জ্যান্ত পেরেক খেয়ে ফেলতো, আবার উগড়ে ফেলতো। আসলে কি আর খেত? ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত। তার রামুর আর সেদিন নেই। বয়স হয়েছে, দাঁত কিছু পড়েছে, কিছু নড়েছে, কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে। তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভেতর এখন বিস্তর ঠোকাঠুকি ও গণ্ডগোল। কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময় মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু। সে অন্য ঘটনা, থাকবে। কিন্তু এই রকম গণ্ডগোলে মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার। পেরেক মুখে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে। পেরেক তো পেরেক, ইচ্ছা করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি। সেবার গিয়েও ছিলাম খাবো বলে। সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পোড়ার উপক্রম, তাই পালিয়ে বাঁচি। বক্তৃতা করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও। বেবাক জিভের তলা আর গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সেঁধিয়েছে। টের পেয়েই রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি। পেটের মধ্যে 8-10টা পেরেক? সোজা কথা তো নয়। 8 ঘন্টার মধ্যে পেটের ব্যথা, মুখে গ্যাঁজলা। ডাক্তার কবিরাজ এসে দেখে বলল, অন্ত্রে ফুটো, পাকস্থলিতে ছেঁদা, খাদ্যনালী লিক, ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে, আশা নেই। সেই সময় একজন লোক বুদ্ধি করে বলল, পুরনো ইদারার জল খাওয়াও। ঘটি ভর সেই জল খেয়ে রামু 8 ঘন্টা খানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যিই লোহা হজম হয়ে গেছে। ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল, এই ঘটনার পর আরও বাড়ল। বলতে কি, গোবিন্দপুরের লোকেরা এই ইদারার জল খেয়ে কোনো ব্যায়ামই হয় না। কিন্তু ইদানিং একটা মুশকিল দেখা গিয়েছে। ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায়। দড়ি সবসময় যে ছেঁড়ে তাও নয়। অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিঁট কে যেন সযত্নে খুলে নিয়েছে। কিছুতেই জল তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার। গাঁয়ের লোকেরা পুরো পুরুতমশাইয়ের কাছে গিয়ে পড়ল, ও ঠাকুরমশাই, বিহিত করুন। ঠাকুরমশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন। দুঃখের সঙ্গে বললেন, ভায়ারা, দড়ি তো দড়ি, আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম, তো সেটাও ছিঁড়ে গেল। তার উপর দেখি জলের মধ্যে সব হুলুস্থুলু কাণ্ড হচ্ছে। দেখেছো কখনো ইদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে? কাল সন্ধেবেলায় দেখলাম নিজের চোখে। বলি, ও ইদারার জল আর কারোর খেয়ে কাজ নেই। 5টা গ্রাম নিয়ে হরিহর রায় জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ, লোকের দুঃখ বোঝেন। গোবিন্দপুর গাঁয়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছারি ঘরে বসে আছেন।
ফর্সা নাদুস নুদুস চেহারা। নায়েব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন, আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক বাঘের মতো, রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না। গোবিন্দপুর গাঁয়ের লোকেদের ওপর তিনি মোটেই খুশি ছিলেন না। তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গাঁয়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল, তখন এই গোবিন্দপুরের নটছাল লোকেরা একটা দুধেল গাই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে একগাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির এক প্রান্ত তুলে দিয়েছিল। সেই থেকে রায়মশাইয়ের রাগ। গরুটা যে খারাপ তা নয়, রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু। দুবেলায় 7 সের দুধ দেয় রোজ। বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধেরও তুলনা হয় না। কিন্তু বিয়ের আসলে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি ছিচিক্কার। আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধবদন হন, আবার রাগে রক্তবর্ণও হয়ে যান। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন, কি চায় ওরা? সেই হুঙ্কারে নায়েব মশাই 3 হাত পিছিয়ে গেলেন। প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলো। স্বয়ং রায়মশাইয়ের নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তার গালে সবসময় আস্ত একটা হত্যুকি থাকে, আজও ছিল। কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড়মি খেয়ে ঢোক গিলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হত্যুকিটি নেই। বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছে ও ঢোক গেলার সময় গিলে ফেলেছেন। আস্ত হত্যুকিটা পেটে গিয়ে হজম হবে কি না কে জানে। একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না। গায়ে ফিরে পুরনো ইঁদারার 1 ঘটি জল ঢকঢক করে গিলে ফেললেই জাহাজ ঝাঁঝরা। বামন ভোজনে নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গায়ে 2 বালতি মাছের মুড়ো দিয়ে রাঁধা ভাজা সোনার মুগের ডাল খেয়েছিলেন। আরেকবার সদী পিসির শ্রাদ্ধপ্রাশনে 1.5 খানা পাঁঠার মাংস, জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে 80 টুকরো পোনা মাছ, 2 হাঁড়ি দই আর 2 সের রসগোল্লা। গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকেদের মধ্যে চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনো ইঁদারার স্বাস্থ্যকর জল। খেয়ে এসেও জল খাও, পেট খিদে ডাকাডাকি করতে থাকবে। সেই ইঁদারা নিয়েই বখেরা। চক্রবর্তী মশাই হুত্তুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। হুত্তুকি এমনিতেই ভালো জিনিস, কিন্তু আস্ত হুত্তুকি কি পেটে গেলে হজম হবে কি না সেইটাই প্রশ্ন। পুরনো ইঁদারার জল পাওয়া গেলে হুত্তুকি নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশাই করজোড়ে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, আমাদের গোবিন্দপুর গাঁয়ে পুরনো ইঁদারার জল বড় বিখ্যাত। এতকাল সেই জল খেয়েই কোনো রোগবালাই আমাদের গায়ে ঢুকতে দিইনি। কিন্তু বড়ই দুঃখের কথা, ইঁদারার জল আর আমরা তুলতে পারছি না। রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন, হবে না, পাপের প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে। চক্রবর্তী মশাই জিভ কেটে বলেন, ছি ছি, আপনাকে অপমান রাজামশাই? সেই রকম চিন্তা আমাদের মরণকালেও হবে না। তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্রে তো নেই। গোদান মহাপূর্ণগম্য। রায়মশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন, কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। রায়মশাই একটু নরম হয়ে বললেন, ইঁদারার কথা আমিও শুনেছি। সেবার গোবিন্দপুর থেকে পুরনো ইঁদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয়, খুব উপকার পেয়েছিলাম। তা সেই ইঁদারার কি শুকিয়ে গেছে নাকি? চক্রবর্তী মশাই ট্যাঙ্ক থেকে আরেকটা হত্যুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন,
আগে না, তাতে এখনও কাকচক্ষু জল টলমল করছে, কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায়, তা আর ওঠানো যায় না। দড়ি কে যেন কেটে নেয়, ছিঁড়ে নেয়, লোহার শিকলও কেটে নিয়েছে। রক্তচক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন, কার এত সাহস? এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো, নড়ে চড়ে বসল। মাথার উপর জমিদার বাহাদুর থাকতে ইঁদারার জল বেহাত হবে, এ কেমন কথা? ঠাকুরমশাই বললেন, আগে মানুষের কাজ নয়, এত বুকের পাটা কারণ নেই। গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনে? গোদের ওপর বিষ ফোড়ার মতো মাথার ওপর আপনিও রয়েছেন। লেঠেলদের এলে মেয়ে না খুলেলে আপনি শাসন করবেন, কিন্তু এ কাজ যারা করছেন তারা মানুষ নয়, অশরীরী। গোদের ওপর বিষ ফোড়ার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন, কিন্তু অশরীরীর কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই, ওরে বলিস না, বলিস না। সবাই তাজ্জব। নায়েব মশাই রোষকষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, মুখ সামলে কথা বলো। চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্যগিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন। রায়মশাইয়ের বড় ভূতের ভয়, পারতপক্ষে তিনি ওনা মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলের তো শেষ নেই। খানিকক্ষণ কানে হাত চাপা রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন, কি যেন বলছিলি? চক্রবর্তী মশাই উৎসাহ পেয়ে বললেন, আগে এক অশরীরী কাণ্ড। বলিস না, খবরদার বলছি, বলবি না? রায়বাবু আবার কানে হাত চাপা দেন। চক্রবর্তী মশাই বোকার মতো চারিদিকে চান, সবাই ওর মুখে চাওয়াচাই করে। নায়েব মশাই চোপ বলে একটা প্রচণ্ড ধমক মারেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বললেন, ইঁদারার জলে কি যেন? চক্রবর্তী মশাই এবার একটু ভয়ে ভয়ে বলেন, আগে সে এক সাংঘাতিক ভুতুড়ে ব্যাপার। চুপ কর, চুপ কর, রাম 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 বলেই আবার রায়বাবু কানে হাত দেন। খানিক পরে তিনি আবার বড় বড় চোখ করে চেয়ে বললেন, দেখে ডেকে বল। আগে বালতি ঘটির সব দড়ি তেনারা কেটে নেন, শিকল পর্যন্ত ছেড়েন। তাছাড়া ইদারার মধ্যে হাওয়া বয় না, বাতাস দেয় না, তবু তাল গাছের মতো ঢেউ দেয়, জল হিলিবিলি করে ফাঁপে। বাবা রে বলে রায়বাবু চোখ বুজে ফেললেন। ক্রমে ক্রমে অবশ্যই সবটাই রায়বাবু শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিনটাই মাটি করলি তোরা। নায়েব মশাই, আজ রাত্রে আমার শোবার ঘরে 4 জন দারোয়ান মোতায়েন রাখবেন। যে আজ্ঞে। গোবিন্দপুরের প্রজারা হাত জোড়ে করে বলল, হুজুর, আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন, কিন্তু আমাদের ইঁদারার একটা বিলি ব্যবস্থা করুন। ইঁদারা বুঝিয়ে ফেলগে, ও ইঁদারা আর রাখা ঠিক নয়। দরকার হলে আমি ইঁদারা বোঝানোর জন্য গোগাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবক্ষণ। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয়, কাছারি ঘরের সব প্রজাই হাঁ হাঁ করে উঠে বলল, তা হয় না হুজুর, সেই ইঁদারার জল আমাদের কাছে ধন্বন্তরী। তাছাড়া জল তো নষ্টও হয়নি, পোকাও লাগেনি, কয়েকটা ভূত। রায়বাবু হুঙ্কার দিলেন, চুপ, ও নাম মুখে আনবি তো মাটিতে পুঁতে ফেলব। সবাই চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন, এ তো লেঠেলদের কর্ম নয়, একবার যাবেন নাকি ওখানে? রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পার করে এখনও বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়েছেন। ভারী ভুলো মন আর দিনরাত খাই খাই, তাকে দিয়ে কাজ হয় না। তাই নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নয়, কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছেন। তার ক্ষমতা বা পাণ্ডিত্য কত দূর তার পরীক্ষা এখনো হয়নি, তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণও উজ্জ্বল,
কর্তা সেও বেশি কথা নয়, তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন। পরদিন সকালে গৌগাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর। পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের 102 লোক। দুপুর গড়িয়ে গায়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর আশেপাশের গাঁয়ের হাজার হাজার লোক। ভারী সুন্দর একটা জায়গায় ইদারাটি খোঁড়া হয়েছিল। চারিদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জ বন। একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে। ইদারার চারধারে বড় বড় ঘাসের বন। পাখি ডাকছে, প্রজাপতি উড়ছে। কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন। মুখখানা গম্ভীর। সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যিই কাকচক্ষু জল, টলটল করছে। কেশব আস্তে আস্তে করে বললেন, কে আছিস? উঠে আয়, নইলে থুতু ফেলবো। এ কথায় কি হলো কে জানে, ইদারার মধ্যে হুলুস্থুলু পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল ইদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো। সেই সঙ্গে বোঁ বোঁ বাতাসের শব্দ। লোকজন এই কাণ্ড দেখে দৌড়ে পালাচ্ছে। শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন। ফেলবেন না, থুতু ফেলবেন না বলতে বলতে ইদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে ভড়কাবার কিছু নেই। রোগা লিকলিকে কালো কালো সব চেহারা, তাও রক্ত মাংসের নয়, ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি। সবকটার গা ভিজে সপসপ করছে, চুল বেয়ে জল পড়ছে। কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, ঢুকেছিলি কেন এখানে? আগে ভূতের সংখ্যা বড়ই কমে যাচ্ছে যে। এই ইদারার জল খেয়ে এতল্লাটের লোকের রোগবালাই নেই। 100-150 বছর হেসে খেলে বাঁচে। না মলে ভূত হয় কেমন করে? তাই ভাবলুম ইদারাটা দখল করে থাকি বলে ভূতেরা মাথা চুলকায়। কেশব বললেন, অতি কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাত গ্রাহ্য। ভূতেরা আশকারা পেয়ে বলে, ওই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে রয়েছেন, ওরই বয়স 120 বছর। বিশ্বাস না হয় জিজ্ঞাসা করুন ওকে। কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বললেন, বলে কি এরা মশাই, সত্যি নাকি? এক হাতে ধরা পইতে অন্য হাতের আঙুলে গায়ত্রী জপ করে ধরে রেখে চক্রবর্তী মশাই আমতা আমতা করে বললেন, ঠিক স্মরণে নেই। কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য, কেশব বললেন। ঠিক এই সময় চক্রবর্তীর মাথাও ভারী কূট একটা কথা এলো। তিনি ফস করে বললেন, ভূতেরা কি মরে? কেশব চিন্তিতভাবে বললেন, সেটাও কূট প্রশ্ন। চক্রবর্তী সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু আপাতগ্রাহ্য। ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না। স্বয়ং মাইকেল বলে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। ভূতেরা কাউমাউ করে উঠে বলল, তা সে আমরা কি করব? আমাদের হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া, ওলা ওঠা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ সব হয় না, তাহলে মরব কিসে? দোষটা কি আমাদের? চক্রবর্তী সাহসে ভর করে বললেন, তাহলে দোষ তো আমাদেরও নয় বাবা সকল। কেশব বললেন, অতি কূট প্রশ্ন। চক্রবর্তী বলে উঠলেন, কিন্তু আপাতগ্রাহ্য। আছে ছন্নছাড়া বিদঘুটে ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব? এক বুড়ো ভূত কেঁদে বলল, ঠাকুরমশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিনরাত জলের মধ্যে থেকে আমরা পান্তা ভূত হয়ে গেছি। ভূতের সংখ্যা বাড়ানোর জন্য আমরা এত কষ্ট করলুম, সে কষ্ট বৃথা যেতে দেবেন না। এও অতি ক্রূর প্রশ্ন, কেশব বললেন। চক্রবর্তী মশাই এ পাড়ার আপাতগ্রাহ্য বললেন না। সাহসে ভর করে বললেন, তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকা চাই। না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলব। আর তারই বা কি দরকার? এক্ষুনি আমি এসব ভূত বাবা সকলদের গায়ে থুতু ফেলছি। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতু খেয়ে ভূতেদের ভারী ভয়।
বলার সঙ্গে সঙ্গেই ভূতেরা আঁতকে উঠে 10 হাত পিছিয়ে চেঁচাতে থাকে, থুতু ফেলবেন না, থুতু দেবেন না। কেশব চক্রবর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন, চক্রবর্তী মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্য বটে, আবার তোমাদের কথাও ফেলনা নয়, কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না, সুতরাং ভূত খরচ হয় না, কেবল জমা হয়। অন্যদিকে মানুষ 200 বছরের বাঁচলেও একদিন মরে, সুতরাং মানুষ খরচ হয়, তাই তোমাদের যুক্তি টেকে না। ভূতেরা কাউমাউ করে বলতে থাকে, আগে অনেক কষ্ট করেছি। কেশব দৃঢ় স্বরে বললেন, তা হয় না, ঘটি বাটি যা সব কুয়ার জলে ডুবেছে সমস্ত তুলে দাও, তারপর ইদারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশাই আর আমি দুজনে মিলে থু। বলতে হলো না, ঝপাঝপ ভূতেরা ইদারায় লাফিয়ে নেমে ঠনাঠন ঘটি বালতি তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারপাশে। পুরনো ইদারায় এবার ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল, শুকিয়ে আরও চিমড়ে মেরে গেল। এত রোগা হয়ে গেল যে তারা, যে গায়ের ছেলেপুলেরা আর তাদের দেখে ভয় পেত না। এই ছিল আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ইদারায় গণ্ডগোল। ভারী সুন্দর ছোটোবেলাকার গল্প। দেখুন, ভূত বলতে আমরা যেরকম গা ছমছমে সেরকম একটা ভাবতাম, বড় হয়ে এখনকার অনেক গল্প এরকম আছে, কিন্তু কত সুন্দর একটা গল্প, ভূতেরই গল্প, অথচ কত মিষ্টি। এরম গল্পই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো গল্পটা জানাবেন, আর যদি ভালো লেগে থাকে গল্প পাঠ, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের গল্প এই পর্যন্তই, আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।